পশ্চিমবঙ্গের মসনদে যিনি ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশে ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের পর তার নানা ধরনের বিরূপ মন্তব্য দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এবং তিনি সেই ক্ষমতায় বসতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে। কাল শপথ নেবেন এবং কি হতে পারে আসলে বাংলাদেশের সাথে কলকাতা কিংবা ভারতের নতুন রাজনৈতিক সমীকরণ, সেসব নিয়ে আজকে আলোচনার বিষয়। পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু বাংলাদেশে কি প্রভাব, আর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সাথে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকে স্বাগত আজকে প্রযোজ্য বাংলাদেশ আয়োজনে। আমরা আপনাদের সাথে আলোচনা যাব, তার আগে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আছেন বিশ্বনাথ, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। বিশ্বনাথ দাস, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই, তিনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন। বিশ্বনাথ, আজ নাম ঘোষণা করা হলো শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিতে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, তার এই শপথ নেওয়ার পর তিনি যেহেতু ক্ষমতায় আসছেন, সেই সাথে তাহলে তিনি কিন্তু তার বাংলাদেশ নিয়ে তার যে ধারণা, তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, সেখানকার গণমাধ্যম হোক, সেটি স্পষ্ট করেছেন নানানভাবে, নানান মন্তব্য দিয়ে। তাহলে কি হতে পারে আসলে বাংলাদেশের প্রতি তার মনোভাব এবং কি প্রভাব দুই দেশে পড়তে পারে বলে মনে করছেন? হিমাদ্রি, দেখুন, অতীতেও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর বক্তব্য মূলত আগস্ট মাসের যে ঘটনা, তারপর থেকে একাধিক যে বক্তব্য, তাতে কিন্তু বাংলাদেশ বিরোধিতাই প্রকাশ পেয়েছে। বা পশ্চিমবঙ্গের বিজেপি বা ভারতবর্ষের বিজেপি সরকারের মূল যে নীতি, তা কিন্তু হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের ওপর ভর করেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপি সরকার গঠন করেছে। একই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গতেও দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে একটা ধারণা স্বাভাবিকভাবেই উঠে আসছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ার পরে এখানকার সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের কি অবস্থান হবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্ন রয়েছে। তবে বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে উত্তরপ্রদেশেও তো বিজেপি সরকার রয়েছে বা গুজরাটেও বিজেপি সরকার রয়েছে, সেইখানে তো সংখ্যালঘুদের ওপর সেইভাবে অত্যাচার করা হয় না, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপনই করছে। সেই আশা থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, তাদের ওপর সেইভাবে কোন রকম নিপীড়ন বা অত্যাচার হবে না, এমনটাই কিন্তু আশা করা যায়। তবে বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্ট্যান্ড এই মুহূর্তে না আসলেও ভারত সরকারের কিন্তু গতকালই আমরা দেখেছি যে রণবীর জয়সওয়াল তিনি স্পেসিফিক করে বলেছেন যে বাংলাদেশের থেকে যে সমস্ত মানুষরা ভারতে এসছেন অবৈধভাবে, তাদের নথি কিন্তু বাংলাদেশের সরকারের কাছে চাওয়া হয়েছে। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার, এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে। এবং পশ্চিমবঙ্গের সরকার বিজেপির হওয়ার পরে সেই ইঙ্গিত কিন্তু আরো জোরালো হয়েছে। আপাতত যেটা প্রাথমিক পর্যায়ে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পরে ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্তকে আগে সুরক্ষিত করা এবং পারস্পরিক দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় থাকা। তবে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কিন্তু কড়া মনোভাব রয়েছে ভারত সরকারের। সেই ক্ষেত্রে ভারত সরকার না, দেশের যে কোনো সরকারেরই অবৈধ অনুপ্রবেশ নিয়ে কিন্তু তারা কড়া পদক্ষেপ নেয়। তবে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তাতে কোনো রকম কিন্তু খামতি হবে না। অতীতে যে সম্পর্ক ছিল তা বিশ্বনাথ, অর্থাৎ এখন বিষয়টি হচ্ছে দেখার বিষয়, তিনি ক্ষমতা নিক এবং শপথ নিক, নেওয়ার পর আসলে তার মনোভাবটা কোন দিকে যায় সেটা আসলে সময়ে বলে দিবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে আবারও স্বাগত। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। শুনছিলেন আমাদের সহকর্মী বিশ্বনাথ যে কথা বলছিল, আসলে ক্ষমতায় যারা আসুক তারা কিন্তু তাদের ডিপ্লোমেসিতে খুব একটা পরিবর্তন আনে না, কিন্তু আমাদের আসলে প্রশ্ন হচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসছেন, মসনদে বসছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায়, তিনি ৫ তারিখের পর তার যে মন্তব্যগুলো ছিল বাংলাদেশকে নিয়ে বা আমাদের দেশের জনগণকে নিয়ে, সবকিছু মিলিয়ে তার মতো লোক যখন ক্ষমতায় বসে, তখন আমাদের দেশের রাজনীতিতে তার প্রভাব কতটা পড়তে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। প্রথম জায়গাটা, আপনি যে ৫ আগস্টের শুভেন্দুর কথা বলছেন আর আগামীকালের শুভেন্দু কিন্তু এক না। ৫ আগস্টের আগে এবং গতকালকে পর্যন্ত, আজকে পর্যন্ত শুভেন্দু তার যে দায়িত্ব, মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করার পর তার দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে। সাধারণত একজন ব্যক্তি যখন এই ধরনের দায়িত্ব গ্রহণ করে, তাকে কতগুলো তার দল, রাজনীতি
সবসময় ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটাতে পারে না। মূল ব্যাপারটা হচ্ছে তার যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে এক ধরনের উগ্রতা আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে যারা ক্ষমতায় আসতে যাচ্ছে, তাদের মধ্যে সবথেকে উগ্রপন্থী নেতা হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারী। এবং এই শুভেন্দু দীর্ঘদিন মমতা ব্যানার্জির সহকর্মী ছিল, এগুলো আমরা সবাই জানি। এখন তারা নতুন একটা যাত্রা শুরু করেছে এবং এই যাত্রাটা তাদেরকে দেখাতে হবে যে তারা তাদের কাজের ভেতর থেকে তারা কতদূর নিয়ে যেতে চায়। তবে শুরুটা করেছে শুভেন্দু অধিকারী বিভক্তির মধ্য দিয়ে, বিভাজনের মধ্য দিয়ে। সাধারণত নির্বাচনের পরে যিনি বিজয়ী হন তাদের বলতে হয় যে সব মানুষ আমাকে ভোট দিয়েছে। আপনি যদি দেখেন সিপিএমের যে প্রার্থী বিজয়ী হয়েছেন তিনি একজন মুসলিম। তিনি নির্বাচিত হওয়ার পর প্রথম যে স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যে আমি শুধু সিপিএমের এমপি নাই, আমি এই অঞ্চলের সব মানুষের সবারই জনপ্রিয়। অথচ শুভেন্দুর প্রথম কথা হলো আমি কেবল হিন্দুর ভোটে জিতেছি। তাহলে শুভেন্দু এই কথাটি কেন বলছেন? এই কথাটি বলছেন যে তাদের রাজনীতিটা মূলত বিভাজনের উপরে ভিত্তি করে তাদের রাজনীতি, বিজেপির রাজনীতি। এবং সামনে লোকসভা নির্বাচন আছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্রমশই চেষ্টা করবে মমতা ব্যানার্জির যে প্রভাবটা আছে সেই প্রভাবটা খর্ব করার জন্য, এবং এটা করার জন্য সে তার হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসবে। এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছুই নেই। কিন্তু একই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন হবে। আমাদের গত সপ্তাহে যে নির্বাচনের ফলাফল জানা গেল, 4টা রাজ্যের নির্বাচন হয়েছে, কিন্তু তার মধ্যে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। আমাদের সঙ্গে 2টো রাজ্যের সীমানা আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সীমানাটা বেশি এবং আমাদের সাথে অনেকগুলো জায়গায় তাদের মিল থাকার কারণে এই আলোচনাটা বেশি আসছে যে প্রভাবটা কি হবে। আমি যেটা মনে করি, বিজেপির যে রাজনীতি সেই রাজনীতি এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবে। কলকাতায় এসে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এক ধরনের শক্ত অবস্থানের কথা বলেছেন, বিশেষ করে অনুপ্রবেশ নিয়ে। বিজেপি এটি নিয়ে রাজনীতি করবে, তো বাংলাদেশ কি ভূমিকা রাখবে এটি ইম্পর্টেন্ট। একই সাথে এটাও মনে করিয়ে দিই যে আমাদের দুপাশেই কিন্তু বিজেপি আছে। আমাদের সীমান্তের ওপারেও যেমন বিজেপি আছে, সীমান্তের এপারেও বিজেপি আছে। ওপারেও শুভেন্দু অধিকারীরা আছে, এপারেও শুভেন্দু সাহেবরা আছেন। এবং এই শক্তিগুলোর মধ্যে একটা মানে আপনি দেখতে পাচ্ছেন অদৃশ্য একটা নেক্সাস এদের মধ্যে থাকে। তুমি ওপারে ধর্মের নামে মানুষকে উস্কানি দিবা, আমি এপারে ধর্মের নামে মানুষকে উস্কানি। অত্যন্ত দারুণ পর্যবেক্ষণ তুলেছেন। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো, কিন্তু তার আগে মিস্টার সিদ্দিকী একই বিষয়ে আপনার একটু আমরা মতামতটা জানতে চাই। সেটি হচ্ছে কেমন পরিবর্তন হতে পারে আমাদের দেশের রাজনীতি, বা পরিবর্তন আমি যদি বলি প্রভাবটা কতটা হতে পারে শুভেন্দু অধিকারী যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কালকে শপথ নিতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখেন, শুভেন্দু অধিকারী শুধুমাত্র যে 5ই আগস্টের পরে তা নয়, কিন্তু শুভেন্দু অধিকারী অনেক আগ থেকেই এই যে ধর্মীয় কার্ডটা খেলার চেষ্টা করেছেন এবং তিনি খেলেই এসেছেন। 5 তারিখের পর যখন বাংলাদেশ থেকে বিগত ফ্যাসিস্ট রেজিমের পতন হলো, তিনি সেই ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়ে অবস্থান করেছেন। তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে সকল সময় উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, কারণ এই ধরনের লোক একসময় তৃণমূলের সাথে তিনি ছিলেন, মমতা ব্যানার্জির সাথে ছিলেন এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি বিজেপিতে তার অবস্থান নেওয়ার জন্য, তার নিজস্ব অবস্থান নেওয়ার জন্য তিনি এই অবস্থান নিয়েছেন। এটা একান্তই তার ব্যক্তিগত, তিনি যে শুধুমাত্র আমরা দেখি সেখানে কিন্তু ধর্মীয় আচার আচরণ যে খুব একটা মানেন, আমরা যতটুকু জানি তার সম্বন্ধে খুব একটা কিন্তু তা না, কিন্তু ব্যক্তি অবস্থান থেকে নিজেকে তুলে আনার জন্য এই চেষ্টা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর দিক। গোটা বিশ্বেই কিন্তু এখন এই সমস্যা, আমরা ট্রাম্পের দিকে যদি তাকাই, এই ধরনের মানুষজন সারা বিশ্বের বিভিন্ন স্থানে এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। তো পশ্চিমবঙ্গের সাথে আমাদের প্রায় 2217 কিলোমিটার, মানে অনেক বড় একটা সীমান্ত রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সুসম্পর্ক থাকাটাই তাকে যদি, তাহলে যেহেতু পশ্চিমবঙ্গের যেমন লাভ, ভারতের যেমন লাভ, আমাদের তেমন লাভ।
আমরা কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই, সেটা কিন্তু মাথা নুয়ে নয়, সকল সময় সমতার ভিত্তিতে একটি বন্ধু সম অবস্থানে থেকে অতীতে যেভাবে প্রতিবেশীর সাথে মাথা নোয়ানোর একটা ব্যবস্থা ছিল, সেখান থেকে আমরা দেশটাকে অন্য একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। সেখানে শুভেন্দু অধিকারীরা যখন পশ্চিমবঙ্গের এই ভূমিধস বিজয় হয়েছে, তার যেভাবেই হোক বিজয় হয়েছে, সেই বিজয়কে কোনো অবস্থাতেই খুব ভালো মনে করার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখতে চাই যে শুভেন্দু অধিকারীর আগামী দিনগুলো, আমরা মনে করি ভারতের যে পলিসি রয়েছে সেই পলিসি থেকে ধারণ করে সে যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে, যদিও আমার কাছে মনে হচ্ছে না তার অ্যাগ্রেসিভ মনোভাব এবং সব কিছু মিলে, তখন বাংলাদেশও তার প্রতিক্রিয়াটা সেভাবেই জানাতে হবে। বাংলাদেশ যদি তখন শুধু মিউ মিউ করার মতো আগের মতো থাকে, তাহলে কিন্তু পেয়ে বসবে। আমাদের শক্তিশালীভাবে এইসব জিনিসের জবাব অবশ্যই এই সরকার দিয়েছে ইতিমধ্যে এবং দিবেও। আমরা মনে করি সে তার অবস্থান থেকে যেহেতু একটা জয়লাভ করেছে, রাষ্ট্রের কথা চিন্তা করবে, যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন উনি, অর্থাৎ আচরণের জায়গায় তার আচরণের সর্বজনীন করে তুলবেন, পরিবর্তন হবে। কিন্তু তার যে কার্ডটা, বাংলাদেশ কার্ড একটা খেলেছে এবং হিন্দু মুসলিম কার্ড, যেটা সাম্প্রদায়িক আমরা দেখলাম পরবর্তী পর্যায়ে বিভিন্ন জায়গায় মসজিদের উপর আক্রমণ, এটাও আমরা দেখেছি সাথে সাথে। এটা কোনো কাঙ্ক্ষিত না, বর্তমান বিশ্বে তো মোটেই না। এইসব ধর্মীয় কার্ড বর্তমান বিশ্বে খেলে মানে এই বিভাজনের রাজনীতিকে উস্কে দেয়। নিশ্চয়ই সেটা সভ্যতাকে নষ্ট করার জন্য মিফতাহ সিদ্দিকী এবং শরীফুজ্জামান শরীফ দুজনেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি ফিরে এসে আপনাদের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত আলাপ করব। দর্শক, প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। বিরতির পর আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আসলে দুই দেশের সীমান্তবর্তী সংসদীয় আসনগুলোতে একটি বিষয় আমরা পরিলক্ষিত হলে বুঝবেন যে আমাদের দেশের 19টি এবং ভারতের 11টি, দুটো জায়গায় কিন্তু এই পাশে যদি জামায়াত ইসলামী সমর্থিত সংসদীয় আসন সংসদ সদস্য আছে, আরেকটি জায়গায় আমরা দেখি বিজেপি সমর্থিত। দুটিরই মূল উপজীব্য কিন্তু রাজনীতিতে ধর্ম, যদি আমরা ভুল না করে থাকি, এবং এটাই সত্য। এবং সেক্ষেত্রে দুই দলের রাজনৈতিক দর্শন কাঁটাতারের বেড়ায় আসলে কতটা আঘাত হানবে? ধন্যবাদ। আমি ওই কারণেই বলছিলাম যে 4টা নির্বাচন হয়েছে, যেহেতু আমাদের প্রতিবেশী নিকটতম, তাদের আলোচনাটা বেশি আসছে। 4টা যে নির্বাচন হয়েছে, আমি আপনার আসনগুলোর কথা বলছি। পশ্চিমবঙ্গে 39টি মুসলিম প্রার্থী তারা বিজয়ী হয়েছেন, তাদের ধর্ম হচ্ছে মুসলিম অনুসারী। 39 জন তারা এবার বিধানসভায় যাচ্ছেন। কেরালাতে 40 জন তারা মুসলমান, তারা বিধানসভায় যাচ্ছেন। আসামে যাচ্ছেন 2 জন, গত বছর 14 ছিল, এবার কমে এসেছে 2-এ। তার অর্থ হচ্ছে যে আমরা যেভাবে মনে করছি যে পুরো দেশটাই একটা নির্দিষ্ট কমিউনিটির হাতে ভোট প্লাস ক্ষমতা, তা কিন্তু না। আপনি খেয়াল করে দেখবেন কলকাতার মেয়র কিন্তু ফিরহাদ হাকিম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এখানে ওই যে বিভাজনের কথা বলছি, আপনি খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের এখানে যেমনিভাবে একটা কাঁঠাল চোরকে ধরার পরেও পশ্চিমবঙ্গের ভারতের অনেক মিডিয়া সেটিকে হিন্দু নির্যাতন বলে প্রচার করে, এক ধরনের ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করে। আবার আমরাও অনেক সময় সেখানকার সিটি কর্পোরেশনের যে নিয়মিত কার্যক্রম সেটিকেও আমরা রং লাগানোর চেষ্টা করি, যে সেখান থেকে অমুক ধর্মের অনুসারীদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আমি দর্শকদেরকে এটি অনুরোধ করব যে প্রত্যেকটি জায়গায় অশুভ যেমন আছে, শুভবোধের পক্ষের মানুষ আছে। এবং আপনি নিশ্চিত থাকেন শুভেন্দু অধিকারীরা বিজেপি যে রাজনীতি করতে চায়, সেই রাজনীতি যদি পশ্চিমবঙ্গ বা ভারতের যে সমস্ত জায়গায় তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে সেখানে সেকুলার ফোর্স লড়াই করবে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে কোনো উদ্যোগী ধর্মের, হিন্দুত্ববাদের যে বিভাজনের যে উদ্যোগগুলো, কোনো উদ্যোগী বিনা চ্যালেঞ্জে ভারতের মানুষ ছেড়ে দেবে না। এখন আমাদের এখানের কাজটা কি? আমাদের এখানের কাজটা আমি আসলে কি করতে চাই? আমি এই বিভাজনের ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নিতে চাই, নাকি আমি চেষ্টা করব আমার এখানকার যে যারা আছে সবাই যাতে মিলেমিশে থাকে, আমার টেরিটরির মধ্যে যারা আছেন তাদের নিরাপত্তা, তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার। আমি যদি মনে করি যে ওখানে কি হয়েছে তার ভিত্তিতে এই জায়গাটায়, এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে
একটা পক্ষ পুরনো নানা রকমের ভিডিও মাঠে এনে তারা কিন্তু একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি সরকারে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, যদি তারা মনে করেন যে ওপারে ভোটের পরে এই যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, মুসলিম কমিউনিটির লোকজনকে উচ্ছেদ করা হচ্ছে, এটাকে রাজনৈতিকভাবে শুধুমাত্র আপনার বক্তব্য দেওয়া না। আমার এখানে ভারতের রাষ্ট্রদূত আছে, তাদেরকে ডাকবেন, ডেকে প্রোটেস্ট করবেন, এবং এটি যদি কন্টিনিউ করেন তাহলে ওপারের যে অশুভ শক্তি তারা পরাজিত হবে, তারা সংযত হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র আমরা পলিটিক্যাল ফিল্ডে এই ইস্যুগুলোকে আমরা নিয়ে যাই, আলোচনার মধ্যে রাখি, তাহলে উস্কানিটা বাড়বে এবং ওপারেও যারা আছে তাদের জন্য একটা সুবিধা হবে, এপারের জন্যও সুবিধা হবে। আমরা চাইব উভয় দেশের মধ্যে, ভারতে সমস্ত ধর্মের মানুষ নিরাপদে থাকবে। যদি সেটি না হয়, আমাদের এখানে আমরা তার প্রতিশোধ নেব। এই ধরনের মনোবৃত্তি থেকে আমরা যেন দূরে সরে যাই। আমি যেন মনে করি আমি যেন উদাহরণ হতে পারি। আমরা যেটা আমাদের পলিটিশিয়ান এবং আমাদের সরকার যেটা বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, আমরা সেই উদাহরণটা তৈরি করতে চাই। আমরা অন্য কোনো একটি জায়গার ঘটনাকে পুঁজি করে, কিন্তু আমাদের এখানে সেটি ঘটানোর জন্য একটি পক্ষ আছে, এবং এই পক্ষটি যেটা করে, আমি গত 2 বছর 3 বছর বাংলাদেশের যারা কিছু ইউটিউবার দেশের বাইরের থেকে নানা ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, ধর্মীয় কার্ড সামনে আনার চেষ্টা করেছে, আমি তো মনে করি পশ্চিমবঙ্গে এই যে হিন্দুত্ববাদের উত্থানের পেছনে তাদের একটা ভূমিকা আছে। কেন? তারা বিভাজনটা এবং ঘৃণাটা এমন মাত্রায় নিয়ে গেছে। এটা তো আসলে একটা ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনির্ভর রাজনীতি, এটা একটা ঘৃণার রাজনীতি। আমি মেজরিটি, আপনি মাইনরিটি, সুতরাং আপনাকে আমি শাসন করব। এবং সারা পৃথিবীতে ভাই যেটি বলেছেন, সারা পৃথিবী সেটি চলছে। আমেরিকা যে তত্ত্বের উপরে ভিত্তি করে ট্রাম্প সারা পৃথিবীতে আক্রমণ করছে, সেটিও হচ্ছে এই ধরনের একটা ফ্যাসিস্ট মনোভাব যে আমার থেকে বড় কেউ নেই, আমি হচ্ছে সেরা। আমরা চাইব আমাদের 2 দেশের মানুষ যার যার ধর্ম পালন করবে। আমাদের ইকোনমি নানা রকমের সংকটের মধ্যে আছে, ভারতের সাথে আমাদের অনেক ধরনের সম্পর্কের জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু কখনোই নিজেদের মাথা নত করে না। আমার যে অধিকার, আমার যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং এটাও মনে রাখতে হবে ভারতের কাছ থেকে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক, আমরা কোনো কিছুই তাদের কাছ থেকে বিনা পয়সা আনি না। আমরা যেমনি কিনে আনি, তারাও আমাদের দিক থেকে উপকৃত হয়। কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্যটা সমতার ভিত্তিতে হোক। আপনাকে কখনো কখনো এই যে আপনার জ্বালানি সংকটের সময় যখন আপনি জ্বালানি পাচ্ছেন না, তখন যে সহযোগিতাটা, এটাকে আমি ইতিবাচক দেখি, পাইপলাইনের মাধ্যমে যেটা চলে এলো, এটাকে ইতিবাচক ভাবে দেখি। আপনি যখন কোথাও জ্বালানি পাচ্ছেন না, তখন এই যে সহযোগিতা, এই ধরনের উদাহরণগুলো যেন সম্পর্ক উন্নয়নের ভিত্তি হয়। সরকার, আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের জ্বালানি ইস্যুতে ভারতের প্রতি এক ধরনের নির্ভরশীলতা তৈরি হচ্ছে। বিশেষ করে রিফাইন্ড রিলেটেড যে কাজগুলো, সরকার যেন এই জায়গাগুলোতে গুরুত্ব দেয় এবং সম্পর্কের ভিত্তিতে এগুলোকে যেন মাপকাঠি হিসেবে তারা অগ্রগণ্য। আপনি থাকুন আমাদের সাথে মিফতাহ সিদ্দিকী, যেমনটি বললো, সে সাথে আপনার কাছে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে ব্যক্তি স্বার্থকে আসলে রাজনীতিতে চাপিয়ে দেয়, যেটা বলেন ক্ষমতা যারা বেশি থাকে বা ক্ষমতাসীন, সেটিকে আসলে আপনার দল এখন ক্ষমতায় আছে এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতিতে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের হাওয়াটাকে আসলে দলীয়গতভাবে আমাদের দেশেও পড়ার কোনো সম্ভাবনা আছে কি, নাকি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে তারা ভালো জায়গায় এগিয়ে যাওয়ার সম্পর্ক সুযোগ তৈরি হবে? মূল বিষয় হচ্ছে বাংলাদেশ একটা দেশ, ভারত একটা দেশ। আমরা পশ্চিমবঙ্গের সাথে আমাদের সীমান্ত অনেক বড়, এই জন্য আমরা পশ্চিমবঙ্গের আমাদের একবারে কাছাকাছি, এই জন্য তাদের সাথে আমার বিভাজন করেছে। এই জন্য আমরা মনে করি যে আমরা ভারতের সাথে চিন্তা করব আমাদের রাজনীতি। আমি বাংলাদেশটাকে নিয়ে যাব সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, এটা আবহমান কাল ধরে বাংলাদেশে অনেক সময় চেষ্টা করা হয়েছে বারবার এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য। আমরা কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশে কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই। বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে অনেক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রয়েছে। আমরা সবাই মিলেই দেশটাকে সামনে নিয়ে যেতে চাই। আপনি দেখেন 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে, যেটা মোটেই 5ই আগস্ট কোনো সাম্প্রদায়িক পরিবর্তন ছিল না, কিন্তু এটাকে সাম্প্রদায়িক কালার দিয়ে প্রথম বলা হয়েছে মন্দিরে হামলা হবে, মন্দিরে আমাদেরকে পাহারা দিতে হয়েছে। হোয়াই? কেন?
মন্দিরকে পাহারা দিতে হবে কেন? আমরা নিজেরা করেছি, কারণ এইটাকে স্যাবোটেজ করার চেষ্টা করা হয়েছে যে এখন আওয়ামী লীগ সরকার অথবা একটা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, রেজিমের পতন হয়েছে, এখানে হতে পারে। তাহলে তো মসজিদেও হামলা হতে পারতো, গির্জায় হতে পারতো, ওই মন্দিরে কেন? কারণ চেষ্টা করা হয়েছে এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হোক, কিন্তু আমরা তা হতে দিইনি। আমরা মনে করি বাংলাদেশ কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে পার্শ্ববর্তী দেশে কি হলো তার প্রভাব যাতে এখানে না পড়ে তার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, বাংলাদেশ সেই অবস্থায় থাকবে। কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল তো অনেক সময় অনেকে চেষ্টা করে এটার এই যে রাজনীতির ভিতরে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, একটি উগ্র গোষ্ঠী প্রত্যেকটা দেশেই রয়েছে, সেই উগ্র গোষ্ঠীটা এই সময় ওয়াত পেতে থাকে যে এখানে কোনো কিছু ফায়দা নেওয়া যায় কিনা। এবং দেশে দেশে যখন বিজেপির উত্থান হলো, বিজেপি মুঠেই ভারতের জন্য সুখকর কোনো বার্তা নিয়ে আসেনি। ভারতের কংগ্রেস ভালো থাকুক খারাপ থাকুক এক ধরনের বিষয় ছিল, সুখকর কিছু নেই। কারণ ধর্মীয় রাজনীতি যেখানে প্রাধান্য পায়, ধর্মীয় রাজনীতি যেখানে মাথাছাড়া দিয়ে ওঠে, সেখানে অনেকেরই সমস্যার সৃষ্টি হয়। ছোটো ছোটো গোষ্ঠী যেগুলো রয়েছে তাদের মানবিক মর্যাদার দিক থেকে সব কিছু সেখানে বিনষ্ট হয়ে যায়, যেটা হয়েছে অনেকাংশে। কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের প্রতিবেশী তো আমি চেঞ্জ করতে পারবো না, আমাদের প্রতিবেশীর সাথে অবশ্যই মাথা উঁচু করে সমতার ভিত্তিতে, এই যে একটু আগে ভাই বললেন যে আমার বাণিজ্যটা সমতার ভিত্তিতে হতে হবে। আমি শুধু অতীতে যেটা করেছি দিয়েই গেছি, আমার শুধু দেয়ার ছিল, অতীতের সরকার বলেছে, সরকার প্রধান বলেছে, আমি যা কিছু উজাড় করে দিয়েছি ভারতকে, ভারত কোনো দিন সেটা ঋণ পরিশোধ করতে পারবে। আমি কেন উজাড় করে দিব? সমতার ভিত্তিতে হবে এখানে বর্তমান বিশ্বে। আমি তাকে দিব, আমি নিব, আমার অর্থনীতি ছাঙ্গা হবে, তার অর্থনীতি ছাঙ্গা হবে, আমার তো কোনো অসুবিধা নেই সেখানে। কিন্তু আমার অর্থনীতিকে শুধুমাত্র আমি আমদানি করব, আমার কোনো রপ্তানি করতে পারবো না, আমার টিভি স্টেশনগুলো সেখানে চলবে না, আমার পার্শ্ববর্তী এই যে বিভিন্ন সেভেন সিস্টার্স রয়েছে সেখানে আমার বিভিন্ন দ্রব্য সেখানে আমি চালাতে পারবো না, সেই বাণিজ্য করতে পারবো না, সেটা হতে পারে না। বাণিজ্যটা সুষম অর্থনীতি বা সুষম ভিত্তিতে আমাকে করতে হবে, তার কাছ থেকে আনলে আমরা। আপনি আরও কি বলেছিলেন যেন যে যে কোনো একটি গোষ্ঠী, এটা আপনারা দেখেছেন বারবার, ধর্মীয় কার্ড এই ইলেকশনের আগেই অনেকবার খেলার চেষ্টা করা হয়েছে, অনেকভাবে খেলা, জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অনেকভাবে ধর্মীয়, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে নাই। কিন্তু তারপরও উত্থান কিন্তু হয়েছে, 5% ভোটের মানুষজন যে কোনো কারণে ভোটের রেশিও অনেক বেড়েছে, কিন্তু মানুষ সত্যিকার অর্থে সেগুলো গ্রহণ করে নাই। তো সে গ্রহণ করে নাই, এই জন্যই বিএনপিকে মানুষ বেছে নিয়েছে, একটা ভোট মেজরিটি দিয়ে এখানে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন বিএনপির মাত্র 2 মাস, এই 2 মাসের ভিতরে আপনি দেখবেন না অতীতে কোনো সময় এত কম সময়ের মধ্যে একটি সরকারের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আন্দোলনে চলে গেছে, মাঠে চলে গেছে। ওই যে একটা গোষ্ঠী বিভিন্নভাবে দেশটাকে অস্থিতিশীল করতে চায়। একটা মিনিট, যে দেশটাকে অস্থিতিশীল করতে চায় কারণ কি? এরা দেশকে কোনো অবস্থাতেই ভালোবাসে না, এরা দেশের পক্ষে নয়। যারা দেশকে অস্থিতিশীল, কারণ একটি নতুন সরকার সে কাজ করবে, তার কাজ আপনি দেখবেন অন্ততপক্ষে কিছুদিন, যে সরকার তার প্রতিশ্রুতি একের পর এক পালন করে চলছে, তার প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে, সেই সরকারকে আপনি প্রতি মুহূর্তে বিব্রত করছেন এবং আপনি সেখানে বারবার কিন্তু ওই ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করছেন অনেক সময় অনেকভাবে। তো এখানে আমাদের সবার করণীয় কিছু রয়েছে, আমাদের সবার, যেহেতু আমরা করণীয় বিষয়টা আমরা বিরতির পর জানবো আপনার কাছ থেকে। আমরা একটা ছোট্ট বিরতি যেতে থাকুন আমাদের সাথে, আমরা একটা প্রযুক্তি বাংলাদেশের বিরতির সময় হয়ে গেল। দর্শক বিরতি নিচ্ছে প্রযুক্তি বাংলাদেশের সাথে থাকুন, ফিরছি একটু পরে। আমন্ত্রণ আরও একবার প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা বিরতির পর যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারত বাংলাদেশের বিষয় আসলে কিন্তু অঘোষিতভাবে তিস্তা চুক্তিটাই চলে আসে, যেটা এত বছর ধরে এখনো পর্যন্ত বিগত সরকারগুলোর এত দৌড়ঝাঁপের পর কিন্তু মানে কোনোভাবে কোনো কিছু হলো না এখন পর্যন্ত। কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলো এবং অনেকে দায়ী করছে, অনেক বিশ্লেষকরা বলছে মমতার কারণে সে বিষয়টি হয়নি, সেক্ষেত্রে সেই ধারাবাহিকতা কি শুভেন্দুর ক্ষেত্রেও হবে নাকি আমরা কিছু আশা করতে পারি? ধন্যবাদ। প্রথমত ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা, এই যে পানি ইস্যুটাকে বেশি হাইলাইট করা হয়। আমাদের অন্তর্বর্তী সরকার একটা স্ট্যান্ড নিয়েছিল ভারতের বিষয়ে, কিন্তু সেটি ছিল আর্টিফিশিয়াল। তারা সভা সমাবেশে বড় বড় গরম গরম কথা বলেছেন, কিন্তু ভেতরে ভেতরে তারা
ভারতের সাথে একটা চমৎকার সম্পর্ক মেনটেন করেছেন। তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের 8ম বৃহত্তম বাণিজ্যিক সম্পর্কটা হচ্ছে, বিশেষ করে রপ্তানি মার্কেটটা হচ্ছে ভারত। আবার প্রায় $7.5 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক আমাদের আছে। এখন পানির যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, অভিন্ন নদী চুক্তি, এটা প্রথমত নির্ভর করছে একটা রাজনৈতিক মতানৈক্য ইম্পর্টেন্ট, কিন্তু যে সরকারটা ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের, এর আগে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য আছে ডাবল ইঞ্জিনের সরকার, এবং সে কিন্তু নির্বাচনী প্রচারণায় যেখানেই যান সেখানে ডাবল ইঞ্জিনের কথা বলেন, কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি, এবং এটির ভিতর থেকে তিনি তার কূটনৈতিক অন্যান্য জায়গাগুলো এক্সপান্ড করার সুযোগটা তৈরি হয়। এবার সেটি তৈরি হলো। সুতরাং এবার বোঝা যাবে যে মমতা ব্যানার্জির কারণে এটি বাধাগ্রস্ত হয়েছিল, নাকি এটি একটা কূটনৈতিক দুর্বলতা ছিল বা এটা একটি কৌশল ছিল, এটা চালাকি ছিল নরেন্দ্র মোদীর, এটি স্পষ্ট হবে। তবে এটা নির্ভর করে কোন ধরনের সরকারটা ক্ষমতায় আছে। 96 সালে আমাদের দেশে যখন গঙ্গার পানি বন্টন চুক্তি হয়, তখন একেবারে ভারতের সবথেকে দুর্বলতম একটা সরকার কেন্দ্রে ছিল এইচ.ডি. দেবগৌড়া সরকার, এবং সেই সরকারটি বহাল হয়েছিল, ক্ষমতায় গিয়েছিল মূলত ভারতের বামপন্থী এবং সেকুলার যে সংগঠনগুলো ছিল তাদের সাপোর্ট নিয়ে। ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তারা কিন্তু দেবগৌড়ার সরকারকে বাংলাদেশের সাথে চুক্তি করার ব্যাপারে অনুপ্রাণিত করেছিলেন, এবং তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্যোতি বসুর। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে চুক্তিটা কেন করতে গেলেন। তিনি বলেছিলেন যে এই চুক্তি করলে হলদিয়া বন্দর বিপদের মধ্যে পড়বে, কিন্তু তারপরেও বাংলাদেশ তো আমার প্রতিবেশী, এই পানির উপরে তো তার হক আছে, আমি তো এটাকে আটকে রাখতে পারি না। তার ভেতর থেকে বোঝা যায় যে কোথায় কোন ধরনের শাসক এবং অন্যদের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন। মমতা ব্যানার্জি বাধাগ্রস্ত করেছেন, তো মমতা ব্যানার্জি যে পয়েন্ট থেকে বাধা দিয়েছে এই চুক্তিতে, সামনের লোকসভা নির্বাচনেও এই ইমোশনটাকে ব্যবহার করে মমতা ব্যানার্জি বৈতরণী পার হতে চাইবেন। মমতা ব্যানার্জি সেখান থেকে সরবেন না। এখন এই ইস্যুটা ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে অন্য জিনিস মনে হয়, ভারত, নরেন্দ্র মোদীর সরকার আমাদের সাথে চুক্তি করবে কিনা এটা নির্ভর করবে বাংলাদেশ চীনের সাথে কী ধরনের সম্পর্ক মেনটেন করছে। এটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। গতকালকের আপনি দেখেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীনের সাথে বৈঠক করার পর দেশে না এসে সরাসরি আমেরিকায় চলে গেছেন। এর ভেতর থেকে আপনি বলতে পারেন যে সেখানে হয়তো তার কাজ আছে, কিন্তু উনি যাওয়ার আগে বলে গেছেন তারেক রহমানের প্রথম সফর হয়তো বা হবে ভারত অথবা চীন। সেটি অন্য কথা, কিন্তু তিনি চীন থেকে দেশে আসেননি। অথচ এই সময় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই যে সীমান্ত, ভারতের যে নতুন সরকার এবং তারা পুশব্যাকের কথা বলছে, তারা এখানে থাকার কথা, কিন্তু তিনি হয়তো অন্য কোনো কারণে তিনি আমেরিকায় গেছেন। তার অর্থ হচ্ছে আপনার জিও পলিটিক্সে এখানে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের সম্পর্ক না, এর সাথে আপনি কাদের সাথে সম্পর্ক রাখছেন, ভারতের স্বার্থ সেখানে বিঘ্নিত হচ্ছে কিনা, এই বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমন্বিতভাবে এটি পর্যবেক্ষণ করবে। নিশ্চয়ই, একে তো আমরা প্রতিবেশী দেশ, তার উপর হচ্ছে আমরা ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি এটা শুধুমাত্র ভারতের বিষয় না, এখানে আরো অনেকগুলো স্টেক এবং সেই প্রশ্নটাই আমরা একটু মিস্টার সিদ্দিকীর কাছে রাখতে চাই। মিস্টার সিদ্দিকী, যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা কোন দিকে যেতে পারে, সে সাথে তাদের সাথে ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে ভিত্তি করে পুরো ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হতে পারে, আপনার দলের কূটনৈতিক ভূমিকা সেখানে কি হতে পারে? আমাদের ডিপ্লোমেসি আমার রাষ্ট্রের পক্ষে হতে হবে। মূল বিষয় হচ্ছে এখানে ভারতের সাথে, চায়নার সাথে অথবা আমেরিকার সাথে এগুলো, এবং জিওপলিটিক্যাল এই যে বিষয়গুলো, এখানে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। একদিকে যেমন অসুবিধা, আবার সুবিধাজনক অবস্থাটিকে আমাদের অসুবিধায় ফেলে দিয়েছে। এই সুবিধাজনক অবস্থানটা আমরা যদি নিতে পারি, আমার ডিপ্লোমেসি যদি সেটা নিতে করতে পারে, সেটাই হচ্ছে দেশের জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। আপনি দেখেন ভারতের সাথে দীর্ঘ সময় ধরে 2011-তে হয়েছে চুক্তি, ওই যে তিস্তার চুক্তি, সেই চুক্তির বাস্তবায়ন হয় নাই 47 আর 37%, কিন্তু সেই চুক্তি মমতা ব্যানার্জির জন্য হোক, ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য হোক, যেভাবে হোক, কথা রয়েছে মমতার জন্য হয় নাই, কিন্তু কেন্দ্রীয় সরকারের সেখানে আমরা কোনো হস্তক্ষেপ দেখি নাই, কিন্তু সেটা হয়েছে তিস্তার। আমরা দেখেন সে তার ভারত তার শুষ্ক মৌসুমে কীভাবে, শুধুমাত্র যে এখানে শুষ্ক মৌসুমে পানি নেওয়ার পরে কি হয়,
এক ধরনের আমাদের এই জায়গাটা শুকিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য আমাদের এখানে মারাত্মকভাবে একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যে ভারতের কি এটা স্থান গজলডুবা বেরোয় যেটা হলো, সেখানে আপনার আবার যখন পানি ছেড়ে দিল তখন তিস্তা অবয়কে বন্যা হচ্ছে। প্লাবিত হয়ে তো আমি মনে করি আমরা যথার্থই এগুচ্ছি, আমরা এর জন্য চিরকাল বসে থাকতে পারি না। তাই এই মে মাসেই আমরা চায়নার সাথে সে বিষয়ে নিয়ে একটি তিস্তার মহাপরিকল্পনার হাতে নিয়েছি আমরা। সেটা ভারতের সাথে আলোচনা চলবে। ভারত যদি তার সেই অবস্থায় রিজিট থাকে, আমাকে তো আমার রাস্তা বের করতে হবে, আমার এই এলাকাটাকে তো আমার রক্ষা করতে হবে। তার জন্য আমরা প্রয়োজনে সেখানে চায়নার সাথে আমাদের যা কিছু প্রয়োজন, আমার সব কিছু ঠিক রাখে, আমার দেশটাকে আমার প্রায়োরিটি দিতে হবে। ভারতের কি হলো না হলো এটা বড় বিষয় নয়। আবার আমি আমার প্রতিবেশীর সাথে সম্পর্কের জন্য প্রচণ্ড ধরনের খারাপ করে ফেলবো একটা বিষয় নিয়ে, তাও নয়। মূলত পক্ষে বিষয়টা হচ্ছে আমার ডিপ্লোমেসি কতটুকু কাজ করছে দেশের পক্ষে, সেটাই হচ্ছে আমার কাছে মুখ্য বিষয়। আমি কতটুকু আদায় করতে পারছি। আমি যদি ভারত শুধুমাত্র এই যে একটু আগে ভাই যথার্থই বলেছেন, এখন দেখার বিষয়, এখন কেন্দ্র এবং রাজ্যসভায়, কেন্দ্র সরকারে এবং রাজ্যসভায় দুইখানে বিজেপির সরকার এখন দেখার সময় হলো যে মোদী সরকার এখন কি বলে। আমরা সেই দিকে আমাদের ডিপ্লোমেসি রাখবো। আপনি আসেন, নতুবা ভারতকে যদি বিপদগ্রস্ত হয় এখানে, চায়না যদি সে মনে করে আমার তো কাজ করতে হবে, আমার রাষ্ট্রের পক্ষে। বিষয়টা এখানে বাংলাদেশ দেখেন, এমনিতেই আমরা একটু বাজে অবস্থার মধ্যে রয়েছি। আমাদের প্রায় যখন 2024-এ হাসিনা সরকার যায়, তখন 18,00,000 কোটি টাকার উপর আমাদের ঋণ নির্ভর একটা অর্থনীতি আমাদের উপর চাপে দিয়ে গেছে। সেটা ক্ষমার কোনো কিছু হয় নাই, সেটা বরঞ্চ বেড়েছে। ইতিমধ্যে 30% উপর খেলাপি ঋণ আছে। এটা কিন্তু বরং বেড়েছে গত 1.5 বছর 2 বছরের পরবর্তী পর্যায়ে। এখন এই ঋণ নির্ভর অর্থনীতি কাজ করতে হচ্ছে। মানুষের আপনার জীবনমানের যে সংকট যেগুলা সৃষ্টি হয়েছিল, সেগুলাকে আপনার দেখতে হচ্ছে। সেখান থেকে বেরিয়ে এসে এবং বৈশ্বিক এই যে অবস্থা, আমরা এসেই একটা যুদ্ধের মধ্যে পড়লাম, সেইটুকু কাভার করে। এবং সেখানে আবার আশার একটা দিক হচ্ছে, আমাদের সংসদের শেষ অধিবেশনে শেষ দিন, প্রথম অধিবেশনের শেষ দিন যে কথাগুলো বলা হয়েছে যে আমরা দেশের পক্ষে, সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ, তা যদি বিরোধী পক্ষ মনে করে দেশের পক্ষে এই সরকারকে আমরা সহযোগিতা করব দেশের জন্য, তারা অ্যাড্রেস করেছে এই সময়। এটা যদি করে তাহলে ভালো, কিন্তু কার্যত পক্ষে আমরা মাঠে তার কোনো আলামত দেখছি না। আমরা কার্যত পক্ষে প্রতিদিন সরকারকে 2 মাস বয়সী সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেখতে পাই। আমরা চাই আসলে রাজনীতিতে ভিন্নমত থাকুক, রাজপথে লড়াই আন্দোলন থাকুক, কিন্তু আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রটা ডান বাম মধ্য সবাই মিলে রাষ্ট্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। নিশ্চয়ই এক যদি হয় তাহলে রাষ্ট্রের প্রশ্নে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই তারা একতাবদ্ধ হয়ে যায়। এই জায়গায় আমরা এসে আমাদের রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ হব। এটাই হচ্ছে আমাদের এখন মূল বিষয়। এখানে সংবাদ মাধ্যমেরও একটি বড় ভূমিকা রয়েছে। আমরা মনে করি পরিবর্তিত এই বাংলাদেশে সংবাদ মাধ্যম অনেক কাজ করে। মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বলেন এবং এই যে মিডিয়া বলেন, সব কিছুতে মানুষ অনেক বেশি এখান থেকে তারা জানে। এই যে আমরা কথা বলছি, এই কথাগুলো মানুষ শুনছে, কিন্তু নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে এই সংবাদ মাধ্যমগুলো যদি শুধু নেগেটিভ প্রচারণা না করে, সরকারের যে আমাদের কিন্তু সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেক সময় সংবাদ মাধ্যম যে নেগেটিভ প্রচারণাগুলো বেশি হয়, মানুষ তখন হাততালি দিয়ে একটা গ্রুপ নিশ্চয়ই মিস্টার সিদ্দিকী শেষ করতে হচ্ছে। আমরা চাই আপনাদের আলোচনায় যে পর্যবেক্ষণটা উঠে এসেছে, আসলে দেশের যে সম্পর্ক সমতার ভিত্তিতে যে সম্পর্ক হবে, সেই সম্পর্কই আমাদের রাজনীতি কূটনীতি দুই দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং অর্থনীতিতে সমতা বিধান করবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে এসে আপনাদের মতামত পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।